নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নার্সিং রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি জেই, পিবিএন বা পোস্ট সিবিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক এই পার্ট 3তে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। অলরেডি আপনাদের সঙ্গে পার্ট 1 এবং পার্ট 2 শেয়ার করেছি। পার্ট 3-র ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নেওয়া যাক। Question number 41. An outbreak of disease in a community in excess of normal expectation and derived from a common or a propagated source is called option A epidemic, option B endemic, option C sporadic, option D pandemic. কমিউনিটিতে যখন কোনো ডিজিজ আউটব্রেক হচ্ছে সেটা নর্মাল এক্সপেকটেশনের থেকে এক্সেস হচ্ছে বা বেশি হচ্ছে, তখন সেই ধরনের ডিজিজ যেটা আউটব্রেক হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ এপিডেমিক ডিজিজ বলা হয়। চলুন দেখে নেওয়া যাক। এপিডেমিক ডিজিজ মানে, এপি মানে হচ্ছে আপেন আর ডেমোস মানে হচ্ছে পিপল। যখন কোনো ডিজিজের আউটব্রেক হচ্ছে কোনো কমিউনিটিতে নর্মাল এক্সপেকটেশনের থেকে এক্সেস লেভেলে বা বেশি, তখন সেটাকে বলা হচ্ছে এপিডেমিক ডিজিজ। নেক্সট কোশ্চেন number 42. The constant presence of disease within a geographic area is called option A sporadic, option B pandemic, option C endemic, option D epidemic. যখন কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে কোনো ডিজিজ কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকে তখন সেই ডিজিজটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, তখন সেই ডিজিজটিকে বলা হয় এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক, এন মানে ইন আর ডেমোস মানে পিপল। যখন কোনো ডিজিজ কোনো জিওগ্রাফিক এরিয়াতে কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকছে তখন সেই ডিজিজটিকে বলা হচ্ছে এন্ডেমিক ডিজিজ। নেক্সট কোশ্চেন নাম্বার 43. The incidence at intervals of single scatter cases of disease is called option A sporadic, option B endemic, option C epidemic, option D pandemic. যখন কোনো ডিজিজ সেটার ইন্টারভেল অফ সিঙ্গেল ইনসিডেন্স হচ্ছে, স্ক্যাটার কেসেস দেখা যাচ্ছে মানে ফ্রিকুয়েন্ট নয়, ইনফ্রিকুয়েন্ট দেখা যাচ্ছে, ইরেগুলার দেখা যাচ্ছে এবং সেই ডিজিজটা ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, স্ক্যাটার কেসেস, তখন সেই ডিজিজটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ স্পোরাডিক বলা হয়। স্পোরাডিক মানে যখন কোনো ডিজিজ তার স্ক্যাটার কেসেস দেখা যাচ্ছে, ইরেগুলার, ইনফ্রিকুয়েন্ট এবং ডিজিজ যখন ছড়িয়ে ছিটিয়ে দেখা যাচ্ছে তখন সেটাকে স্পোরাডিক বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 44. ডিজিজ হুইচ স্প্রেড ফ্রম কান্ট্রি টু কান্ট্রি ইজ কল্ড অপশন এ এন্ডেমিক, অপশন বি প্যান্ডেমিক, অপশন সি এপিডেমিক, অপশন ডি স্পোরাডিক। যখন কোনো ডিজিজ কান্ট্রি টু কান্ট্রি স্প্রেড করছে, একটা কান্ট্রি থেকে অপর কান্ট্রিতে স্প্রেড করছে কোনো ডিজিজ, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি প্যান্ডেমিক বলা হয়। প্যান্ডেমিক মানে প্যান মানে অল, ডেমোস মানে পিপল। যখন কোনো এপিডেমিক হুইচ স্প্রেড ফ্রম কান্ট্রি টু কান্ট্রি অর ওভার দ্য হোল ওয়ার্ল্ড, তখন তাকে কি বলা হচ্ছে? প্যান্ডেমিক বলা হচ্ছে। মানে প্যান্ডেমিক মানে যখন কোনো এপিডেমিক ডিজিজ সেটা কি হচ্ছে, স্প্রেড করছে এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে, ইভেন সেটা হোল ওয়ার্ল্ডে যখন ছড়িয়ে পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। যেমন একটি এক্সাম্পল হচ্ছে কোভিড-19। নেক্সট কোশ্চেন নাম্বার 45. Following which statement is true regarding reading of the stage of vaccine vial monitor? Option A. The inner square is lighter than the outer circle. If the expiry date has not been passed, use the vaccine. Option B. The color of the inner square match that of the outer circle. Use the vaccine. Option C. The color of the inner square is darker than the outer circle. Use the vaccine. Option D. All of the above. এই কোশ্চেনটি রয়েছে ভ্যাকসিন ভায়াল মনিটর থেকে। ভ্যাকসিন ভায়াল মনিটর কি না, ভ্যাকসিন ভায়াল মনিটর হচ্ছে ভ্যাকসিনের যে ভায়াল রয়েছে সেই ভায়ালের মধ্যে হিট সেন্সিটিভ একটি লেবেল অ্যাটাচ থাকে। সেটা দেখে আমরা কি বুঝতে পারবো যে সেই ভ্যাকসিনটা আমরা ইউজ করতে পারবো নাকি আমাদের ডিসকার্ড করতে হবে। মানে কিছু কালার মানে থাকবে ভ্যাকসিন ভায়ালের ইনার স্কোয়ার আর আউটার সার্কেলের কালার দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে সেই ভ্যাকসিনটা আমরা ইউজ করব নাকি আমাদের ডিসকার্ড করে দিতে হবে। তো এখানে কোশ্চেনটি রয়েছে যে ভ্যাকসিন ভায়াল মনিটরের ক্ষেত্রে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কোনটি ট্রু এর মধ্যে। ফার্স্ট যেটা রয়েছে সেখানে বলেছে যে ভ্যাকসিন ভায়াল মনিটরের যেটা ইনার স্কোয়ার রয়েছে মানে যে লেবেলটা থাকবে সেই লেবেলের ইনার স্কোয়ারের কালার যদি লাইটার হয় আউটার সার্কেলের থেকে এবং এক্সপায়ার যদি না হয়ে যায়, ডেট যদি থাকে, সেক্ষেত্রে ভ্যাকসিনটা ইউজ করা যাবে।
আর বলা রয়েছে যে ভ্যাকসিন ভায়াল মনিটরের ক্ষেত্রে যে লেবেল রয়েছে তার ইনার স্কোয়ারের কালার যদি আউটার সার্কেলের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে ভ্যাকসিনটি ইউজ করা যাবে। আর একটি অপশন রয়েছে যে ভ্যাকসিন ভায়াল মনিটরের যে ইনার স্কোয়ারের কালার রয়েছে সেটা যদি আউটার সার্কেলের থেকে ডার্কার হয় তাহলে ভ্যাকসিনটি ইউজ করা যাবে। এখানের মধ্যে কোনটি ট্রু, বা অল অফ দ্য অ্যাবাভ, নাকি সব ক্ষেত্রে ইউজ করা যাবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, কারণ এখানে বলা রয়েছে যে ভ্যাকসিন ভায়াল যে লেবেল রয়েছে মনিটরিংয়ের যে লেবেল, সেখানে ইনার স্কোয়ারের কালার যদি আউটার সার্কেলের থেকে লাইটার হয় তখনই সেটা ইউজ করা যাবে, এবং যদি ডেট থাকে, যদি এক্সপায়ার না হয়ে যায়। বাকি যে অপশানগুলো রয়েছে, যেমন ইনার স্কোয়ারের কালার যদি আউটার সার্কেলের সঙ্গে ম্যাচ করে যায় তাহলেও কিন্তু আমরা সেটা ইউজ করতে পারবো না, এবং ভ্যাকসিন ভায়ালের যে লেবেল রয়েছে মনিটরিংয়ের লেবেল, সেটার ইনার স্কোয়ারের কালার যদি আউটার সার্কেলের থেকে ডার্ক হয়ে যায় তাহলেও আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আর অল অফ দ্য অ্যাবাভ তো হচ্ছেই না, তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ। চলুন এখানে দেখে নেওয়া যাক। এখানে দেওয়াই রয়েছে, যেমন এখানে এটা হচ্ছে ইনার স্কোয়ার, ইনার স্কোয়ারের যে কালার আউটার সার্কেলের থেকে কিন্তু এখানে লাইটার রয়েছে, তো এটা আমরা ইউজ করতে পারবো। এবং এখানে কি রয়েছে না, এখানে এটাও লাইটারই রয়েছে, ইনার যে স্কোয়ার রয়েছে আউটার সার্কেলের থেকে কালারটা লাইট রয়েছে, তো এটাও আমরা ইউজ করতে পারবো। এখানে কিন্তু দুটো কালার, মানে এখানে যে একটা ইনার স্কোয়ার রয়েছে আর আউটার যে সার্কেল, দুটো কালার কিন্তু পুরো ম্যাচ করে গেছে, এটা আমরা ইউজ করতে পারবো না। এখানে কি রয়েছে না, এই যে ইনার স্কোয়ারের যে কালার আউটার সার্কেলের এই যে কালারটা রয়েছে এর থেকে কিন্তু এটা ডার্ক কালার, তো এক্ষেত্রেও এটা আমরা ইউজ করতে পারবো না। এটাই এখানে দেওয়া রয়েছে ভালো করে কালারগুলো বোঝার জন্য। এই যে এখানে ইনার যে স্কোয়ারগুলো রয়েছে দুটো ক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু লাইট রয়েছে আউটার সার্কেলের থেকে, তো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। বাকি এখানে কালার তো ম্যাচ করে গেছে, মানে এখানে বোঝাই যাচ্ছে না যে আউটার সার্কেল আর ইনার স্কোয়ার, বোঝাই যাচ্ছে না, কালার পুরো ম্যাচ করে গেছে, এটা আমরা ইউজ করতে পারবো না। আর এখানে ইনার যে স্কোয়ার রয়েছে তার কালারটা আউটার সার্কেলের কালার থেকে অনেকটাই ডার্ক হয়ে গেছে, এটাও আমরা ইউজ করতে পারবো না। Question number 46. A patient admitted in hospital and suffering from pain, stiffness and fever for 3 days. He is confirmed with HAI or hospital acquired infection. An infection is considered hospital acquired infection if it develops option A after 12 hours of admission, option B after 1 day of admission, option C after 2 days of admission, option D on admission. আমরা কখন বলবো যে পেশেন্টের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়েছে, সেটা কখন ডেভেলপ করলে আমরা বলবো? অ্যান্সার অপশন সি, আফটার 2 days অফ অ্যাডমিশন। অ্যাডমিশন হওয়ার 48 ঘন্টা বা তারপরে যখন ইনফেকশন হচ্ছে তখন আমরা তাকে বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। একজন পেশেন্ট যিনি হসপিটালে অ্যাডমিশন হয়েছেন, অ্যাডমিশন হওয়ার 48 বা তারপরে যখন ইনফেকশন হচ্ছে তখন তাকে আমরা বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এবং কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনগুলো এখানে দেওয়া রয়েছে, টাইপ দেওয়া রয়েছে ইউটিআই যেটা ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এসএসআই সার্জিক্যাল সাইট ইনফেকশন, ভিএই ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, অ্যান্ড হচ্ছে ক্লেপসি সেন্টার লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। এবং এখানে সোর্স অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন দেওয়া রয়েছে, যেমন কন্টামিনেটেড হ্যান্ড অফ হেলথ কেয়ার ওয়ার্কার, ইনভেসিভ ডিভাইস, ক্যাথিটার, আইভি লাইন, কন্টামিনেটেড ইনস্ট্রুমেন্ট এবং এনভায়রনমেন্টাল সারফেস থেকে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হতে পারে। এবং এই যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা এইচএআই রয়েছে, এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে আরও বেশ কিছু নামে বলা হয়, যেমন হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন বলা হয়, এর পাশাপাশি নোজোকোমিয়াল ইনফেকশন বলা হয়। এইগুলো বেশ কিছু টার্ম রয়েছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের। এবং এই যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন রয়েছে, এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেনশনের জন্য বান্ডেল অ্যাপ্রোচ রয়েছে। বান্ডেল অ্যাপ্রোচ মানে এই যে প্রত্যেকটা যে টাইপ রয়েছে, এই প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে বেশ কিছু মানে এভিডেন্স বেসড প্র্যাকটিস রয়েছে যেগুলো অ্যাপ্লাই করা হয় এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনগুলোকে প্রিভেন্ট করার জন্য, সেটাকে বলা হয় বান্ডেল অ্যাপ্রোচ। বান্ডেল অ্যাপ্রোচ বলা হয়। নেক্সট কোশ্চেন, question number 47. Oropharyngeal airway is used in which of the following patient? Option A conscious, option B unconscious, option C semi-conscious, option D all of the above. Oropharyngeal airway এর মধ্যে কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইউজ করা হয়? অ্যান্সার অপশন বি, আনকনশাস পেশেন্টের ক্ষেত্রে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে ইউজ করা হয়। এই যে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে রয়েছে, এখানে দুটো কথা রয়েছে আমরা বুঝতে পারছি। একটি রয়েছে ওরো মানে আমরা বুঝতে পারছি ওরাল
বা মাউথ, আর এখানে ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংস। এর মানে হচ্ছে এক ধরনের কার্ভ ডিভাইস যেটা ইনসার্ট করা হচ্ছে থ্রু দ্য মাউথ ইনটু দ্য ফ্যারিংস, কিসের জন্য না এয়ারওয়ে পেটেন্সিটাকে মেনটেন করার জন্য। এবং এর ইন্ডিকেশনের মধ্যে মেন যেটা রয়েছে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এবং যাদের গ্যাক রিফ্লেক্স নেই, উইদাউট গ্যাক রিফ্লেক্স। এবং কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে কি কনসাস বা সেমি কনসাস পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় না, বা যে পেশেন্টের গ্যাক রিফ্লেক্সটা ইনটেক্ট রয়েছে সেক্ষেত্রে ইউজ করা হয় না, কারণ পেশেন্টের ভমিটিং বা অ্যাসপিরেশন হতে পারে। এখানে দেওয়া রয়েছে এই যে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে দেওয়া রয়েছে, এখানে পেশেন্টের ইনসার্ট করা রয়েছে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। Next question. A nurse while assessing a newborn with Apgar score 7 at 1 minute after birth noticed that the corner of the neonate's mouth is stained with meconium secretion. What should be the next step of management for this neonate? Option A, perform the routine care. Option B, inform the physician. Option C, prepare for resuscitation. Option D, perform suctioning of mouth and nose. এখানে বলা রয়েছে যে একজন নিউবর্ন বেবির আপগার স্কোর করা হয়েছে আফটার বার্থ, সেখানে স্কোর রয়েছে 7, মানে 1 মিনিটে 7 রয়েছে আপগার স্কোর। এবং আফটার বার্থ একজন নার্সিং পার্সোনেল যিনি ছিলেন তিনি নোটিস করছেন যে সেই নিওনেটের মাউথের কর্নারে মিকোনিয়াম স্টেন রয়েছে, মানে মিকোনিয়াম স্টেনের কিছু সিক্রেশন লেগে রয়েছে। তো সেই ক্ষেত্রে একজন নার্সিং পার্সোনেল যিনি রয়েছেন সেই ক্ষেত্রে নিওনেটের নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কী হবে? অ্যান্সার অপশন ডি, পারফর্ম সাকশনিং অফ মাউথ অ্যান্ড নোজ। আমরা জানি নিউবর্ন বেবি মানে বেবি বার্থের পরে আপগার স্কোরিং করা হয়। কি দেখা হয় না সেই নিউবর্ন বেবির রেসপিরেটারি, সার্কুলেটারি এবং নিউরোলজিক্যাল স্টেটাসটা অ্যাসেস করা হয়। আপগার স্কোরের ক্ষেত্রে আপগারের কটি কম্পোনেন্ট রয়েছে? 5টি কম্পোনেন্ট রয়েছে। কি কি চেক করা হয়? অ্যাপিয়ারেন্স, মানে আপগার কথাটা দিয়ে মনে রাখতে পারবো আমরা। এ ফর অ্যাপিয়ারেন্স মানে স্কিন কালার দেখা হয়। পি ফর পালস মানে যেটা হার্ট রেট দেখা হয়। এবং জি ফর গ্রিমেস, গ্রিমেস মানে এক্ষেত্রে মানে রিফ্লেক্স ইরিটেবিলিটি চেক করা হয়। এ ফর অ্যাক্টিভিটি মানে মাসেল টোন দেখা হয়। আর আর ফর রেসপিরেশন মানে ব্রিদিংটা দেখা হয়। এই যে আপগার স্কোরিং করা রয়েছে, স্কোর রয়েছে 1 থেকে 10 পর্যন্ত। এই ক্ষেত্রে আপগার স্কোরের ক্ষেত্রে ধরা হয় যে 7 থেকে 10 যদি হয় তাহলে সেটা নো ডিপ্রেশন, মানে বেবির সেরকম কোনো সমস্যা নেই। 4 থেকে 6 ইন্ডিকেট করছে মাইল্ড টু মডারেট ডিপ্রেশন, আর স্কোর যদি 0 থেকে 3 হয় সেটা হচ্ছে সো সিভিয়ার ডিপ্রেশন। তো এই ক্ষেত্রে আপগার স্কোরিংয়ের ক্ষেত্রে একটি এখানে পয়েন্টের দেওয়া রয়েছে কখন আমরা কত স্কোর বলবো। স্কিন কালার যদি ব্লু আর পেল অল ওভার যদি হয় তাহলে 0। ব্লু এক্সট্রিমিটিস বডি যদি পিঙ্ক থাকে মানে অ্যাক্রোসাইনোসিস থাকলে স্কোর দেওয়া হয় 1। আর যদি কোনো সাইনোসিস না থাকে বডি অ্যান্ড এক্সট্রিমিটিস যদি পিঙ্ক হয় স্কোর 2। এইরকম করে মানে এখানে স্কোরিংটা করা হয়। আপগার স্কোর থেকেও অনেক সময় এমসিকিউ আসে। এবং আমাদের কোশ্চেনে ছিল যে মিকোনিয়াম যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে কি করা হবে। মিকোনিয়াম যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে বেবি যদি ভিগোরাস হয়, মানে বেবির ক্ষেত্রে আমাদের এখানে কোশ্চেন ছিল কি বেবির আপগার স্কোর কত রয়েছে, এখানে 7 রয়েছে। আমাদের কোশ্চেনে ছিল যে বেবির আপগার স্কোর রয়েছে 7। তো এই ক্ষেত্রে যেহেতু স্কোর 7 রয়েছে তাহলে সেটা নর্মাল ধরা হচ্ছে। 7 থেকে 10 আমরা দেখলাম যে নো ডিপ্রেশন নর্মাল। তো সেই ক্ষেত্রে বেবি হচ্ছে ভিগোরাস, মানে বেবির যে রেসপিরেটারি এফোর্ট সেটা স্ট্রং রয়েছে, গুড মাসেল টোন রয়েছে এবং হার্ট রেট গ্রেটার দেন 100 বিট পার মিনিট রয়েছে। তো বেবি যেহেতু ভিগোরাস তো সেই ক্ষেত্রে কি করা হবে না মাউথ এবং নোজের যে সিক্রেশন থাকবে সেগুলো ক্লিয়ার করতে হবে। নেক্সট কোশ্চেন number 49. Artificial active immunity may be produced by option A, vaccination, option B, through transplacental maternal antibody, option C, through clinical or subclinical infection, option D, through antiserum injection. Artificial active immunity কিভাবে প্রডিউস হয়? অ্যান্সার অপশন এ, ভ্যাকসিনেশনের দ্বারা। চলুন দেখে নেওয়া যাক ইমিউনিটি নিয়ে দেখে নেওয়া যাক কী রয়েছে এখানে। ইমিউনিটি হলো আমাদের বডির একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম। কিসের এগেনস্টে না আমাদের বডির যে ডিজিজ কজিং বিভিন্ন অর্গানিজম বা প্যাথোজেন রয়েছে তার এগেনস্টে। এবং এই যে ইমিউনিটি মেনলি দু রকমের রয়েছে, ইনেট ইমিউনিটি রয়েছে আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে। ইনেট ইমিউনিটি মানেই বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে বাই বার্থ, এটা হচ্ছে ন্যাচারাল প্রেজেন্ট ফ্রম বার্থ এবং নন স্পেসিফিক। এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে স্কিন বেরিয়ার আমাদের বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করছে। ফ্যাগোসাইটোসিস যে প্রসেস হচ্ছে আমাদের ফ্যাগোসাইটের দ্বারা বিভিন্ন জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করছে, এগুলো হচ্ছে ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে যেটা ডেভেলপ
আফটার এক্সপোজার টু অ্যান্টিজেন, এটা হচ্ছে স্পেসিফিক। কোনো অ্যান্টিজেনের এক্সপোজারে আসার পরে যখন আমাদের বডিতে ইমিউনিটিটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। যেমন কোনো ইনফেকশন হলো, সেখান থেকে আমাদের অ্যান্টিবডি যেটা তৈরি হলো শরীরে, এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হলো, এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা আবার কত রকমের রয়েছে? 2 রকমের রয়েছে। অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে আর প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে। অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, সেটা কি? সেটা আবার 2 রকমের রয়েছে। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, মানে ন্যাচারাল মানে বোঝাই যাচ্ছে যে কোনো ইনফেকশন হয়েছে, ইনফেকশন হওয়ার পরে, কোনো ক্লিনিক্যাল বা সাবক্লিনিক্যাল ইনফেকশন হওয়ার পরে শরীরে যখন অ্যান্টিবডি ডেভেলপ হলো, সেটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। আর অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি মানে ভ্যাকসিনেশন অ্যাডমিনিস্টারের মাধ্যমে শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হলো, সেটা অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি মানে, প্যাসিভ মানে বোঝা যাচ্ছে প্যাসিভলি হবে, মানে মায়ের থেকে যখন অ্যান্টিবডি তার নিউবর্ন বেবির মধ্যে যাচ্ছে ভায়া প্লাসেন্টা বা মিল্কের দ্বারা, তখন হচ্ছে কি, সেটা হচ্ছে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। আর প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি কি? যখন কোনো ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিসেরাম ইঞ্জেকশন অ্যাডমিনিস্টার করার ফলে অ্যান্টিবডি শরীরে হচ্ছে, সেটা হচ্ছে মানে শরীরে অ্যান্টিবডি থাকছে কোনো অ্যান্টিজেনের এগেনস্টে ফাইট করার জন্য, সেটা হচ্ছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। যেমন এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভ ইমিউনিটি 2 রকমের রয়েছে, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। যেটা ন্যাচারাল সেটা ক্লিনিক্যাল বা সাবক্লিনিক্যাল ইনফেকশনের মাধ্যমে হচ্ছে, আর আর্টিফিশিয়ালটা ভ্যাকসিনেশন ইনডিউসের মাধ্যমে হচ্ছে। আর প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি কীভাবে হচ্ছে না, মেটারনাল ইমিউনোগ্লোবিউলিন জি যখন তার বেবির মধ্যে যাচ্ছে ট্রান্সপ্লাসেন্টালি এবং বেবিকে প্রোটেক্ট করছে, সেটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি যখন কোনো অ্যান্টিসেরাম ইনজেকশন দেওয়া হচ্ছে, তার ফলে যে ইমিউনিটি হচ্ছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। Next question number 50. Which is the only antibody that can cross placenta? Option A immunoglobulin A, option B immunoglobulin G, option C immunoglobulin E, option D immunoglobulin M. এর মধ্যে কোন অ্যান্টিবডি একমাত্র অ্যান্টিবডি যেটা প্লাসেন্টা ক্রস করতে পারে? অ্যান্সার অপশন বি ইমিউনোগ্লোবিউলিন জি। আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি রয়েছে তার বেশ কিছু টাইপ রয়েছে। যেমন ইমিউনোগ্লোবিউলিন জি, যেটা হচ্ছে কোথায় থাকে? আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড ব্লাডে থাকে। মেন ফিচার্স হচ্ছে যেটা একমাত্র অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করতে পারে। এছাড়াও ইমিউনোগ্লোবিউলিন এ, এম, ই এবং ডিও রয়েছে। নেক্সট এখানে ইমিউনোগ্লোবিউলিন জি সম্বন্ধে কিছু দেওয়া রয়েছে। যেমন ইমিউনোগ্লোবিউলিন জি হলো আমাদের মেজর সিরাম ইমিউনোগ্লোবিউলিন, প্রায় 80% থাকে টোটাল অ্যামাউন্টের। এবং এই যে ইমিউনোগ্লোবিউলিন জি, এটা একমাত্র অনলি ইমিউনোগ্লোবিউলিন যেটা ট্রান্সপোর্টেড থ্রু প্লাসেন্টা অ্যান্ড প্রোভাইড ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি টু নিউবর্ন। কোশ্চেন নাম্বার 51. Which syringe is used to collect blood sample for ABG analysis or arterial blood gas analysis? Option A calcium syringe, option B AD syringe. AD মানে হচ্ছে অটো ডিসেবল সিরিঞ্জ। অটো ডিসেবল মানে যেগুলো ইউজ করার পরে অটোমেটিক যেগুলো লক হয়ে যায়, সেটা হচ্ছে অটো ডিসেবল সিরিঞ্জ। অপশন সি হেপারিনাইজড সিরিঞ্জ, অপশন ডি সোডিয়াম সিরিঞ্জ। তো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হবে, তখন কী রকমের সিরিঞ্জ, কী ধরনের সিরিঞ্জ ব্যবহার করা হয়? তো এখানে বলে রাখি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নিয়ে একটি ডিটেলস ভিডিও শেয়ার করা রয়েছে। কিভাবে এবিজি অ্যানালাইসিসের যে এবিজি কীভাবে অ্যানালাইসিস করা হবে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস ভ্যালু দেখে কি করে বোঝা হবে যে ওটা কি ধরনের মানে ডিসঅর্ডার হচ্ছে, রেসপিরেটরি নাকি মেটাবলিক। তো সেই যে কন্ডিশনগুলো অ্যাসেস করার জন্য এবিজি নিয়ে একটি ডিটেলস ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবিজি নিয়ে বাংলাতে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। এর পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা জেইপিবিএন, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা অন্যান্য নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে, সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন অ্যান্সার রয়েছে, মডেল কোশ্চেন রয়েছে। এর পাশাপাশি জেইপিবিএনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে কোশ্চেন অ্যান্সার, সেই পেপারগুলো শেয়ার করা রয়েছে উইথ রেশনাল। সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। আমাদের এই কোশ্চেনে রয়েছে যে এবিজির ক্ষেত্রে কী ধরনের সিরিঞ্জ ব্যবহার করব। অ্যান্সার অপশন সি হেপারিনাইজড সিরিঞ্জ ব্যবহার করব। কারণ এবিজি অ্যানালাইসিসের ক্ষেত্রে হেপারিনাইজড সিরিঞ্জ ব্যবহার করা হয়, কারণ হেপারিন প্রিভেন্ট করবে সিরিঞ্জের মধ্যে যাতে ব্লাড ক্লট না হয়ে যায়। এবং যে অ্যাকুরেট মেজারমেন্টের জন্য এবিজি অ্যানালাইসিসের ক্ষেত্রে পিএইচ, PaO2, PaCO2, বাইকার্বনেট এগুলোর অ্যাকুরেট মেজারমেন্টের জন্য
ক্লট ফ্রি ব্লাড প্রয়োজন। তো সেই জন্য যাতে ব্লাড যাতে না ক্লট হয়ে যায় সেই জন্য হেপারিনাইজড সিরিঞ্জ ব্যবহার করা হয় অ্যাকুরেট রেজাল্টের জন্য, অ্যাকুরেট এবিজি অ্যানালাইসিসের জন্য। Next question number 52. During suctioning, the patient complain of respiratory distress. First nursing action should be option A, call doctor immediately, option B, call senior nurse, option C, suction rapidly in 5 seconds and remove the catheter, option D, immediately remove suction catheter. এই কোশ্চেনে বলা রয়েছে যে একজন নার্সিং পার্সোনেল তিনি একজন পেশেন্টের সাকশন করছেন, পেশেন্ট কমপ্লেন করছেন রেসপিরেটরি ডিস্ট্রেস। পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে ফার্স্ট নার্সিং অ্যাকশন এর মধ্যে কি হবে? কল ডক্টর ইমিডিয়েটলি ডক্টরকে কল করবেন নাকি সিনিয়র নার্সকে কল করবেন? তাছাড়া তিনি যে সাকশন করছিলেন সেই সাকশনটা তিনি খুব তাড়াতাড়ি করে 5 সেকেন্ডের মধ্যে করে ক্যাথিটারটি রিমুভ করবেন নাকি ইমিডিয়েটলি তিনি সাকশন ক্যাথিটারটি রিমুভ করে নেবেন যেহেতু পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস কমপ্লেন করছেন? অ্যান্সার ইমিডিয়েট বা ফার্স্ট নার্সিং অ্যাকশন এখানে হবে অ্যান্সার অপশন ডি, ইমিডিয়েটলি সাকশন ক্যাথিটার রিমুভ করতে হবে যেহেতু পেশেন্ট বলছেন ওনার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। Question number 53. All of the following hormones are secreted by thyroid gland except option A T3, option B TSH, option C T4, option D calcitonin. এর মধ্যে কোন হরমোনটি থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় না যেহেতু এখানে এক্সেপ্ট বলা রয়েছে? T3 হলো ট্রাইআইডোথাইরোনিন, TSH হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T4 হচ্ছে টেট্রাআইডোথাইরোনিন যেটা থাইরক্সিন বলা হয়, আর অপশন ডিতে রয়েছে ক্যালসিটোনিন। এর মধ্যে যে হরমোনটি থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় না সেটা হচ্ছে অপশন বি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয় এবং এই TSH হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 T4 প্রডিউসের জন্য। থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 অর ট্রাইআইডোথাইরোনিন, T4 টেট্রাআইডোথাইরোনিন বা থাইরক্সিন এবং ক্যালসিটোনিন সিক্রেট হয়, আর অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH সিক্রেট হয়। Next question number 54. A patient in the ward suffers sudden cardiac arrest with no evidence of spinal cord injury. Which method of intubation should be used in this patient? Option A Heimlich maneuver, option B Valsalva maneuver, option C head tilt chin lift method, option D jaw thrust method. এখানে একজন পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে পেশেন্টের কোনো স্পাইনাল কর্ড ইনজুরি নেই, কোনো স্পাইনাল কর্ড ইনজুরির কোনো এভিডেন্স নেই, সেই ক্ষেত্রে এর মধ্যে ইন্টিউবেশন করার সময় কোন মেথডটি ইউজ করা হবে এয়ারওয়ে ম্যানেজমেন্টের সময়? অ্যান্সার অপশান সি হেড টিল চিন লিফট মেথড ইউজ করা হয়। আর পেশেন্টের যদি এভিডেন্স কিছু প্রমাণ যদি থাকতো যে পেশেন্টের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে তার যদি কিছু প্রুফ থাকতো সেক্ষেত্রে জ থ্রাস্ট মেথডটা ইউজ করা হয় এয়ারওয়ে ওপেনিংয়ের জন্য। ইন্টিউবেশনের সময় পেশেন্টের হেড টিল চিন লিফট ম্যানুভার পারফর্ম করা হয় যদি হেড বা সার্ভাইকাল স্পাইন ট্রমার বা ইনজুরির যদি কোনো এভিডেন্স না থাকে সেক্ষেত্রে হেড টিল চিন লিফট ম্যানুভার পারফর্ম করা হয়, এই পজিশন দেওয়া হয় ইন্টিউবেশনের সময় এয়ারওয়ে ওপেনিংয়ের জন্য। আর যদি পেশেন্টের যদি সার্ভাইকাল স্পাইন ইনজুরি থাকে সেক্ষেত্রে জ থ্রাস্ট ম্যানুভার অ্যাপ্লাই করা হয়। নেক্সট Question number 55. A patient is having hyperventilation and carbon dioxide level below normal range. The priority nursing intervention for this patient is option A giving a sedative, option B inform the doctor, option C giving O2 directly, option D encouraging paper bag breathing. এখানে বলা রয়েছে যে একজন পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে এবং হাইপার ভেন্টিলেশনের জন্য কি হচ্ছে CO2 লেভেলটা নর্মালের থেকে কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি হবে ইমিডিয়েটলি এই পেশেন্টের ক্ষেত্রে? অ্যান্সার অপশান ডি পেশেন্টকে এনকারেজ করতে হবে পেপার ব্যাগ ব্রিদিংয়ের জন্য, যাতে যেহেতু কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা, তো পেপার ব্যাগ যদি ব্রিথ করা হয় সেক্ষেত্রে কি হবে কার্বন ডাইঅক্সাইডটা লেভেলটা বাড়ানো যাবে। হাইপার ভেন্টিলেশনের কারণে কি হতে পারে রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে এবং এক্ষেত্রে কি হয় কার্বন ডাইঅক্সাইডের যে নর্মাল লেভেল রয়েছে সেটার থেকে কার্বন ডাইঅক্সাইড কি হয় নর্মাল লেভেলের থেকে কমে যায়। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসেবে পেশেন্টকে কি করা হয় বেশ কিছু ব্রিদিং টেকনিকের জন্য অ্যাসিস্ট করা হয় ক্লায়েন্টকে, ভলেন্টারিলি হোল্ডিং করতে বলা হয় ব্রিদিং, এছাড়াও রিব্রিদেবল মাস্ক ইউজ করা হয়, আর কি করা হয় রিব্রিদিং ইনটু আ পেপার ব্যাগ, পেপার ব্যাগের মধ্যে ব্রিদিংয়ের জন্য এনকারেজ করা হয় যাতে কার্বন ডাইঅক্সাইড যেটা নর্মালের থেকে কমে গেছিলো সেটা যাতে নর্মাল রেঞ্জে আসে, সেই জন্য পেপার ব্যাগের মধ্যে রিব্রিদিংয়ের জন্য পেশেন্টকে এনকারেজ করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? Question number 56. Administration of vitamin A well supplementation. First dose is option A 1 lakh unit, option B 2 lakh unit, option C both option A and B, option D none of the above.
ভিটামিন এ ওয়েল যখন সাপ্লিমেন্টেশন দেওয়া হয় ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয় সেটার পরিমাণ কতটা থাকে? অ্যান্সার অপশন এ 1 লাখ ইউনিট দেওয়া হয়। ভিটামিন এ ওয়েলের যেটা ফার্স্ট ডোজ দেওয়া হয়, ফার্স্ট ডোজটা দেওয়া হয় 1 লাখ ইউনিট এবং পরের যে ডোজগুলো দেওয়া হয় সেগুলো 2 লাখ ইউনিট করে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 57, রোজ স্পট সিন ইন অপশন এ টিটেনাস, অপশন বি ডিপথেরিয়া, অপশন সি এন্টেরিক ফিভার, অপশন ডি এপিডেমিক প্যারাটাইটিস। রোজ স্পট এর মধ্যে কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়? অ্যান্সার অপশন সি এন্টেরিক ফিভারের ক্ষেত্রে দেখা যায়। এন্টেরিক ফিভারের ক্ষেত্রে, এন্টেরিক ফিভার মানে যেটা টাইফয়েড ফিভার, তো টাইফয়েডের ক্ষেত্রে যে র্যাশ দেখা যায় এক ধরনের সেটাকে রোজ স্পট বলা হয়। এছাড়াও টাইফয়েডের ক্ষেত্রে পি স্যুপ ডায়রিয়া দেখা যায়। টাইফয়েডের ক্ষেত্রে যে সেরোলজিক্যাল টেস্ট করা হয় সেটাকে বয়েডাল টেস্ট বলা হয়। সিফিলিসের ক্ষেত্রে ভিডিআরএল করা হয়। এইচআইভি হেপাটাইটিসের ক্ষেত্রে এলাইজা, সিফিলিসের ক্ষেত্রে আরপিআর র্যাপিড প্লাজমা রিএজিন যেটা টেস্ট করা হয়। এছাড়াও রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে এএসও টাইটার বা অ্যান্টি স্টেপটোলাইসিন ও টাইটার যেটা টেস্ট করা হয়। আর টিবির ক্ষেত্রে মান্টু টেস্ট করা হয়, টিবারকুলিন স্কিন টেস্ট যেটা করা হয়। এরকম বেশ কিছু এখানে টেস্ট দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, যার মধ্যে সালমোনেলা যেটা হচ্ছে টাইফয়েড ফিভারের জন্য বা এন্টেরিক ফিভারের জন্য দায়ী, সেটা হচ্ছে সালমোনেলা টাইফি, যেটা হচ্ছে এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার চলে যাব, এখানে কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলি এবং কিছু গ্রাম নেগেটিভ ব্যাসিলি রয়েছে, যার কিছু অর্গানিজম এবং তার ফলে কি ডিজিজ হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে, তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। এখানে কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলি যেমন ব্যাসিলি অ্যানথ্রাসিস, যেটার ফলে অ্যানথ্রাক্স হয়, ক্লস্ট্রিডিয়াম টিটানির ফলে টিটেনাস হয়, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের ফলে বোটুলিজম হয়, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ক্ষেত্রে ডিপথেরিয়া এবং লিস্টেরিয়া মোনোসাইটোজেন্সের ক্ষেত্রে মেনিনজাইটিস ইন নিওনেট এবং প্রেগনেন্ট ওমেনের মধ্যে মেনিনজাইটিস দেখা যায়। এবার চলে যাব, কিছু গ্রাম নেগেটিভ ব্যাসিলি রয়েছে যেমন ইকোলাই, ইউটিআই, ডায়রিয়া, নিওনেটাল মেনিনজাইটিসের জন্য দায়ী থাকে, সালমোনেলা টাইফি টাইফয়েড ফিভারের জন্য, সিজেলা ডিসেন্ট্রি যেটা ব্যাসিলারি ডিসেন্ট্রির জন্য দায়ী, ক্লেপসিয়েলা নিউমোনিয়া ইউটিআইয়ের জন্য দায়ী এবং সিউডোমোনাস আরজিনোসা যেটা ওন্ড বা বার্ন ইনফেকশনের জন্য দায়ী থাকে। এর পাশাপাশি কিছু ভাইরাস রয়েছে এখানে এবং সেই ভাইরাসের ফলে কি ডিজিজ হয় সেটাও দেওয়া রয়েছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলে ফ্লু, এইচআইভির ফলে এইডস, হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের ফলে হেপাটাইটিস লিভার ক্যান্সার হয়, র্যাবিস ভাইরাসের ফলে র্যাবিস এবং করোনা ভাইরাসের ফলে কোভিড-19। এর পাশাপাশি কিছু প্যারাসাইট রয়েছে, এই প্যারাসাইটগুলোর ফলে কি ডিজিজ হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন প্লাজমোডিয়াম স্পিসিসের ফলে আমরা জানি ম্যালেরিয়া হয়, এন্ডামিমা হিস্টোলাইটিকার ক্ষেত্রে অ্যাম্বিওসিস হয়, গিয়ারডিয়া ল্যাম্বিয়ার ক্ষেত্রে গিয়ারডিয়াসিস, অ্যাসকারিস লুম্বিকয়েডিসের জন্য অ্যাসকারিয়াসিস হয়, আর টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে টেপওয়ার্ম ইনফেকশন হয়। এর পাশাপাশি এখানে বেশ কিছু ভেক্টর এবং তার ফলে যে ডিজিজ হয় সেগুলো দেওয়া রয়েছে এবং পজিটিভ এজেন্টও এখানে দেওয়া রয়েছে। ভেক্টর বলতে কি কি রয়েছে, যেমন এখানে বেশ কয়েকটা ভেক্টর রয়েছে, যেমন অ্যানোফিলিস মস্কুইটোর ফলে ম্যালেরিয়া হয় এবং এডিস ইজিপ্টির ফলে ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস হয়, আর কিউলেক্স মস্কুইটোর ফলে জাপানিজ এনসেফেলাইটিস ফাইলেরিয়াসিস ডিজিজ হয়। এবং এখানে পজিটিভ অর্গানিজমগুলো দেওয়া রয়েছে এবং সেগুলো কোন ধরনের কোন টাইপের, যেমন প্লাজমোডিয়াম স্পিসিস হচ্ছে যেটা আমরা দেখলাম প্যারাসাইট, এর পাশাপাশি হচ্ছে আলফা ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে ভাইরাস এবং ফ্ল্যাভি ভাইরাস উচেরিয়া বেনক্রপ্টি হচ্ছে, ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে ভাইরাস আর উচেরিয়া বেনক্রপ্টি হচ্ছে হেলমিন। এর পাশাপাশি আরও বেশ কিছু ভেক্টর এবং তার ফলে যে ডিজিজগুলো হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং পজিটিভ এজেন্টও দেওয়া রয়েছে, যেমন টেস্টিস ফ্লাইয়ের ক্ষেত্রে আমেরিকান স্লিপিং সিকনেস হয়, স্যান্ড ফ্লাইয়ের ক্ষেত্রে যেটা কালাজার হয়, কালাজারের পজিটিভ এজেন্ট হচ্ছে লিসমেনিয়া ডোনোভানি, এটা থেকে অনেক সময় এমসিকিউ আসে। এর পাশাপাশি হাউস ফ্লাইয়ের ফলে কি হয়, টাইফয়েড, কলেরা, ডিসেন্ট্রি হয়। এর পাশাপাশি এখানে বেশ কিছু রডেন্ট দেওয়া রয়েছে এবং তার ফলে কি ডিজিজ হয় এবং মোড অফ ট্রান্সমিশন দেওয়া রয়েছে। র্যাট, মাইসের ফলে প্লেগ হতে পারে, রডেন্টের ইউরিন থেকে লেপ্টোস্পাইরোসিস হয়। এখান থেকে কোশ্চেন আসে যে র্যাট ইউরিন থেকে কি ইনফেকশন বা কি ডিজিজ হয়, লেপ্টোস্পাইরোসিস হয়, এটা অনেকবার এমসিকিউ এসেছে। এছাড়াও এখানে আরও বেশ কিছু এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 58, মোস্ট কমন কমপ্লিকেশন অফ টিউবারকুলার মেনিনজাইটিস ইজ, অপশন এ ওবেসিটি, অপশন বি গ্রোথ রিটার্ডেশন, অপশন সি প্যারালাইসিস, অপশন ডি হাইড্রোসেফালাস। টিউবারকুলার মেনিনজাইটিসের ফলে মোস্ট কমন কমপ্লিকেশন এর মধ্যে কি দেখা যায়? অ্যান্সার অপশন ডি হাইড্রোসেফালাস দেখা যায়। টিবিএম বা টিউবারকুলার মেনিনজাইটিস বা টিবি মেনিনজাইটিসের মোস্ট কমন কমপ্লিকেশন হলো হাইড্রোসেফালাস। নেক্সট কোশ্চেন নাম্বার 59,
Most commonly perform VP shunt for the management of option A tetralogy of Fallot, option B nephrotic syndrome, option C hydrocephalus, option D diabetes insipidus। এখানে বলা রয়েছে যে ভিপি শান্ট ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট এর মধ্যে কোন ডিজিজের ম্যানেজমেন্টের জন্য কমনলি পারফর্ম করা হয়। অ্যান্সার অপশন সি হাইড্রোসেফালাসের একটি সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ভিপি শান্ট পারফর্ম করা হয় ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট। এখানে দেওয়াই রয়েছে যেমন বেশ কিছু ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল শান্ট পারফর্ম করা হয়। মোস্ট কমনলি পারফর্ম করা হয় ইন্ট্রাক্রেনিয়াল শান্ট, যেমন ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট বা ভিপি শান্ট পারফর্ম করা হয়। এছাড়াও ভেন্টিকুলো আর্ট্রিয়াল শান্ট রয়েছে, ভেন্টিকুলো প্লিউরাল শান্ট রয়েছে, ভেন্টিকুলো গলব্লাডার শান্টও রয়েছে। এখানে যে ইমেজটি রয়েছে ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট বা ভিপি শান্টের একটা ইমেজ দেওয়া রয়েছে। হাইড্রোকেফালাসের ফলে যে এক্সট্রা ফ্লুইডটাকে ড্রেন আউট করার জন্য ভিপি শান্ট পারফর্ম করা হয়। কোশ্চেন নাম্বার 60, টার্মিনেশন অফ ইনফেকশন ফ্রম দ্য রুট কজ টার্মড অ্যাজ অপশন এ ইরাডিকেশন, অপশন বি এলিমিনেশন, অপশন সি কন্ট্রোল, অপশন ডি এক্সটিংশন। এখানে বলা রয়েছে যে কোনো ইনফেকশনের রুট কজটাকেই টার্মিনেট করা হচ্ছে, রুট কজ থেকেই তাকে টার্মিনেট করা হচ্ছে কোনো ইনফেকশনকে, সেটাকে বলা হচ্ছে অ্যান্সার অপশন এ ইরাডিকেশন বলা হয়। ইরাডিকেশন মানে হচ্ছে টার্মিনেশন অফ ইনফেকশন ফ্রম দ্য রুট কজ, মানে তার রুট কজটা থেকেই সেই ইনফেকশনটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে স্মল পক্স। এলিমিনেশন মানে রেফার টু দ্য রিডাকশন টু জিরো নিউ কেসেস ইন ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া। কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কোনো একটা ডিজিজের তার নিউ কেস আর হচ্ছে না, নিউ কেসটা জিরোতে নিয়ে আসা হয়েছে, তো সেটাকে বলা হচ্ছে সেই ডিজিজটা এলিমিনেট করা হয়েছে, যেহেতু নতুন কেস আর নেই, নতুন কেস জিরো। কন্ট্রোল মানে কি না, দ্য রিডাকশন অফ দ্য ডিজিজ ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, মরবিডিটি অ্যান্ড মর্টালিটি টু আ লোকাল অ্যাকসেপ্টেবল লেভেলে যখন রিডাকশন করা হচ্ছে কোনো ডিজিজের ইনসিডেন্স, প্রিভিলেন্স, মর্টালিটি, মরবিডিটিকে, তখন সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল। আর এক্সটেনশন মানে স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট যেটা নেই, নো লঙ্গার এক্সিট ইন দ্য নেচার অর ল্যাবরেটরি, নেচারে বা ল্যাবরেটরিতে যখন কোনো স্পেসিফিক ইনফেকশন এজেন্টটা নেই সেটাকে বলা হচ্ছে এক্সটিংশন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।